আপনার জীবনের মায়া মানে আরসালান সাহেব। আলভিরা ছুরিটা আরও একটু চেপে ধরে আরসালানের গলায় হালকা রক্তের রেখা ফুটে উঠল। আমার শুধু একটা জিনিস চাই, আমার ভাই, আমার বড় ভাইয়া কোথায়? এখনই বলুন, নইলে কসম খেয়ে বলছি সিডনির এই মাফিয়া ডনের লাশ আজ এই ঘরে পড়ে থাকবে। আরসালানের গলার ক্ষতটা অনুভব করলো, কিন্তু ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে আলভিরার কোমরে আলতো করে হাত রাখত। আলভিরা চমকে উঠে ছুরিটা আরও শক্ত করলো। হাত ছড়ান। আপনার সাহস কী করে হয় আমাকে ছোঁয়ার? ভাইয়ের খবর চাও তো? আর্সেনাল শান্ত গলায় বলল, তাহলে শোনো, তোমার ভাই এখন মেলবোর্নের একটা গোপন ডেরায় আমার গার্ডে পাহারায় আছে। সে সুস্থ আছে, তবে তার বেঁচে থাকাটা নির্ভর করছে তোমার উপর। তুমি যদি আমাকে এখনই মেরে ফেলো, তবে আমার গার্ডরা নির্দেশ পেয়ে আরিয়ানকে শেষ করে দেবে। তুমি কি সত্যি তোমার ভাইয়ের মৃত্যু চাও আলভিরা? আলভিরা হাত কেঁপে উঠল, চোখের কোণে আবার জল জমতে শুরু করে, কিন্তু নিজেকে সামনে নিল। আপনি মিথ্যা বলছেন, আপনি শুধু নিজেকে বাঁচাতে চাইছেন। আমি আরসালান শেখ, আমি কখনো নিজের প্রাণ বাঁচাতে মিথ্যা বলি না। আরসালান এবার আলভিরা যখন ভাইয়ের চিন্তায় সামান্য অন্যমনস্ক হয়ে ছুরির মুঠোটা হালকা করলো, আরসালান ঠিক তখনই বিদ্যুতের গতিতে কবজিটা ধরে ফেলে। আলভিরা কিছু বুঝে ওঠার আগে আরসালান নিজের শরীরটাকে এক ঝটকায় ঘুরিয়ে দিল। আলভিরা আর্তনাদ করে ওঠার সময়ও পেল না, তার হাত থেকে ছুরিটা ছিটকে ঘরের কোণে গিয়ে পড়ল। পরের মুহূর্তেই দৃশ্যপট বদলে গেল। এখন আরসালান আলভিরার ওপরে, আর আলভিরা বিছানায় তার নিচে পিষ্ট। আরসালান আলভিরার দুই হাত আর তার মাথার ওপর সজোরে চেপে ধরল, যাতে আর নড়াচড়া করতে না পারে। খুব সাহস বেড়েছে তোর, তাই না? আরসালান দাঁতের দাঁত চেপে বলল। গলার সেই হালকা কাটার দাগ থেকে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে আলভিরার সাদা কাঁধে পড়ছে। ভেবেছিলে এই খেলনা ছুরি দিয়ে আরসালান শেখকে জিম্মি করবে? তুমি বাঘের কাছে ঢুকে বাঘকে ভয় দেখানোর চেষ্টা করছো। আলভিরা হাঁপাচ্ছে, বুকের ওঠানামা আরসালানের শরীরের সাথে ঘর্ষণ খাচ্ছে, তবু হাল ছাড়ল না। চিৎকার করে বলল, আপনি একটা জানোয়ার, আমাকে মেরে ফেলুন, কিন্তু আমার ভাইয়াকে ছেড়ে দিন। আরসালান আলভিরার একদম মুখের কাছে মুখ নিয়ে এলো, চোখের দৃষ্টি এখনো আগুনের মতো উত্তপ্ত। এখন অনেক কিছু বাকি আছে। আমি চেয়েছিলাম তুমি নিজের ইচ্ছে আমার কাছে আত্মসমর্পণ করো, কিন্তু তুমি যুদ্ধের ভাষা বেশি ভালো বোঝো। ঠিক আছে, তবে যুদ্ধেই সই। আরসালান তার এক হাত আলভিরার দুই হাত ধরে রাখার জন্য ব্যবহার করলো এবং অন্য হাত দিয়ে আলভিরার গলার কাছে আঙুল চালালো। আলভিরার ঘৃণায় চোখ বন্ধ করে ফেলল। তোমার ভাই বেঁচে থাকবে কিনা সেটা এখন তোমার আচরণের উপর নির্ভর করছে। আরসালান তার ঠোঁট আলভিরার কানের কাছে নিয়ে গেল। আলভিরা বুঝতে পারল সে নিজে পাতা জ্বালায় নিজে ফেঁসে গেছে। আরসালান তাকে ছাড়ল না, বরং তার বাঁধন আরও শক্ত করল। ঘর অন্ধকার, কিন্তু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের হালকা আলো আলভিরার ওপর এসে পড়েছে। আরসালান তাকে বিছানায় চেপে ধরে আছে, তার প্রতিটি বেশি টান টান, রাগ আর উত্তেজনা এক অদ্ভুত মিশ্রণ এখন তাদের মাঝে। আরসালান আলভিরার চোখের দিকে তাকিয়ে পুরোপুরি স্থির করে ফেলল। তীক্ষ্ণ দৃষ্টি ধীরে ধীরে আলভিরার শরীরের ওপর নামিয়ে আনলো। ধস্তাধস্তির কারণে আলভিরার পাতলা পোশাকটা অবিন্যস্ত হয়ে পড়েছে। ধনুকের মতো বাঁকানো শরীরটি সেই মায়াবী আলোয় এক অপূর্ব ভাস্কর্যের মতো ফুটে উঠেছে। আলভিরার সুডোল কোমর আর গভীর নাভির রেখা আরসালানের চোখে এক আদিম তৃষ্ণা জাগিয়ে তুলল। পোশাকের উপরিভাগ কিছুটা সরে যাওয়া আলভিরার বক্ষদেশে একাংশ স্পষ্ট দৃশ্যমান হয়ে পড়েছে। দ্রুতগতির নিঃশ্বাস আর বুক ওঠানামার দৃশ্যটি আরসালানের নিয়ন্ত্রণ যেন পুরোপুরি কেড়ে নিচ্ছিল। আলভিরার ফর্সা ত্বকের ওপর আরসালানের গলার সেই তাজা রক্ত ফোঁটা ফোঁটা করে পড়ছে, যা পরিবেশটাকে আরও বেশি বুনো আর বিষাক্ত করে তুলেছে যেন। আরসালান আলভিরার শরীরের প্রতিটি ইঞ্চি তার দৃষ্টি দিয়ে স্ক্যান করতে লাগলো। দেখল অপমানের লাল ওয়াইনের দাগগুলো আর তার ফর্সা শরীরের উজ্জ্বলতা মিলেমিশে অদ্ভুত মাদকতা তৈরি করেছে। আলভিরা রাগে আর ঘৃণায় কাঁপছে, কিন্তু সেই কম্পন আরসালানের কাছে কেবল আরও বেশি উত্তেজনার কারণ হয়ে দাঁড়ালো। আরসালান তার এক হাত সরিয়ে আলভিরার উন্মুক্ত ত্বকের উপর দিয়ে খুব ধীরে ধীরে আঙুল চালিয়ে নিল। হাতের সে শক্ত ছোঁয়া আলভিরার শরীরে এক ধরনের নতুন অস্বস্তি আর শিহরণ জাগিয়ে তুলল। আলভিরা নিজেকে মুক্ত করার জন্য শেষবারের মতো একটা চেষ্টা করলো। এতে শরীরটা ধনুকের মতো একবার বেঁকে উঠল, কিন্তু সেই বাঁকানো শরীর আরসালান নিজেকে আরও গভীরভাবে চেপে ধরল। আলভিরার শরীরে উষ্ণতা আর তার মিষ্টি সুগন্ধ আরসালানের মস্তিষ্কে এক প্রকার ঘোর তৈরি করল, এক বিষাক্ত নেশা যা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ আলভিরারও জানা নেই।
আরসালানের চোখের দৃষ্টি এখন আর কেবল রাগের নয়, তা এক আদিম ও হিংস্র নেশায় আচ্ছন্ন। আলভিরা আরসালানের নিচে ছটফট করছে। আলভিরার ধনুকের মতো বাঁকানো শরীর আর উন্মুক্ত বক্ষদেশের বিভাজিকা আরসালানের ভেতরের পশুটাকে পুরোপুরি জাগিয়ে তুলল যেন। আলভিরার অবাধ্যতা আরসালানকে যেন আরও উস্কে দিল। হঠাৎ করে আরসালান আরও নিচে ঝুঁকে এলো। আলভিরা কিছু বুঝে ওঠার আগে আরসালান তার উন্মুক্ত বক্ষদেশের কোমল ত্বকে সজোরে নিজের দাঁত বসিয়ে দিল। আলভিরা যন্ত্রণায় আর্তনাদে শরীরটা ধনুকের মতো তীব্রভাবে কেঁপে উঠল। কামড়টা ছিল গভীর, পৈশাচিক এবং একই সাথে অধিকার বোধে ভরা। আহ, ছাড়ুন, আপনি একটা জানোয়ার। আলভিরা দাঁতে দাঁত চেপে গোঙাতে লাগলো। দুধ চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল বিছানায়, কিন্তু আরসালান থামল না। সেই কামড়ের জায়গায় নিজের ঠোঁট চেপে ধরে, যেন সে আলভিরার শরীরের প্রতিটি রক্তবিন্দুতে নিজের নাম লিখে দিচ্ছে। আলভিরার ফর্সা ত্বকে দাঁতের গভীর লাল দাগ বসে গেল, একটা স্থায়ী চিহ্ন যা তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে যে সে এখন আরসালান শেখের বন্দিনী। আরসালান মুখ তুলে আলভিরার দিকে তাকালো। ঠোঁটের কোণে আলভিরার শরীরে উষ্ণতা আর গলার কাটা দাগ থেকে চুইয়ে পড়া রক্ত। আলভিরার যন্ত্রণায় অপমানে নিস্তেজ হয়ে গেছে, শরীর আর লড়াই করার শক্তি নেই। আরসালানের চোখের দৃষ্টি এখন আর কেবল রাগের নয়, তা এক আদিম ও হিংস্র নেশায় আচ্ছন্ন। আলভিরা আরসালানের নিচে ছটফট করছে। আলভিরার ধনুকের মতো বাঁকানো শরীর আর উন্মুক্ত বক্ষদেশের বিভাজিকা আরসালানের ভেতরে পশুটাকে পুরোপুরি জাগিয়ে তুলল যেন। আলভিরার অবাধ্যতা আরসালানকে যেন আরও উস্কে দিল। হঠাৎ করেই আরসালান আরও নিচে ঝুঁকে এলো। আলভিরা কিছু বুঝে ওঠার আগে আরসালান তার উন্মুক্ত বক্ষদেশের কোমল ত্বকে সজোরে নিজের দাঁত বসিয়ে দিল। আলভিরার যন্ত্রণায় আর্তনাদের শরীরটা ধনুকের মতো তীব্রভাবে কেঁপে উঠল। কামড়টা ছিল গভীর, পৈশাচিক এবং একই সাথে অধিকার বোধে ভরা। আহ, ছাড়ুন, আপনি একটা জানোয়ার। আলভিরা দাঁতে দাঁত চেপে গোঙাতে লাগলো। দু চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল বিছানায়, কিন্তু আরসালান থামল না। সেই কামড়ের জায়গায় নিজের ঠোঁট চেপে ধরে, যেন সে আলভিরার শরীরের প্রতিটি রক্তবিন্দুতে নিজের নাম লিখে দিচ্ছে। আলভিরার ফর্সা ত্বকের দাঁতের গভীর লাল দাগ বসে গেল, একটা স্থায়ী চিহ্ন যা তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিবে সে এখন আরসালান শেখের বন্দিনী। আরসালান মুখ তুলে আলভিরার দিকে তাকালো। ঠোঁটের কোণে আলভিরার শরীরে উষ্ণতা আর গলার কাটা দাগ থেকে চুইয়ে পড়া রক্ত মিলেমিশে এক ভয়ঙ্কর লাল আভা তৈরি করেছে। এই ব্যথাটা মনে রেখো আলভিরা, এটা কেবল শুরু। যতবার তুমি আমার অবাধ্য হবে, ততবার আমি তোমার শরীরে এইভাবে নিজের মালিকানা লিখে দিব। আলভিরা যন্ত্রণার অপমানে নিস্তেজ হয়ে গেছে, শরীর আর লড়াই করার শক্তি নেই। আলভিরা ভাঙা গলায় আরসালানকে জিজ্ঞেস করলো, কেন করলেন এমন? কেন বিয়ে করলেন আমায়? সিডনিকে বিয়ের অভাব ছিল? আপনার মতো একজন ক্ষমতাধর মানুষের জন্য তো যে কোনো মেয়ে রাজি হতো, তবে আমার মতো একজন সাধারণ মেয়েকে কেন এই নরকে টেনে আনলেন? আরসালান তখন ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলার সেই কাটা দাগটা দেখছে। পকেট থেকে একটা রুমাল বের করে রক্তটুকু মুছে নিয়ে সে ধীর পায়ে আলভিরার দিকে এগিয়ে এলো। আরসালান বিছানার এক কোণে বসলো। আলভিরা চিবুকটা শক্ত করে ধরে মুখটা নিচের দিকে উঁচু করলো। চোখে তখন এক পৈশাচিক আনন্দ চিকচিক করছে। বিয়ে? আরসালান তাচ্ছিল্যের সাথে হাসলো। তুই কি ভেবেছিলি আমি তোকে ভালোবেসে বা ঘর সংসার করার জন্য প্রাসাদ এনেছি? ভুল ভাবছিস। তোকে বিয়ে করাটা আমার কোনো শখ নয়, বরং এটা আমার একটা দীর্ঘদিনের পরিকল্পনা। আলভিরার চোখের দিকে তাকিয়ে আরও নিষ্ঠুরভাবে বলতে লাগলো, তোর বাবা ভেবেছে তোকে আমার হাতে তুলে দিয়ে সে তার ঋণের বোঝা কমিয়েছে, কিন্তু সে জানে না সে আসলে তোকে এক জীবন্ত আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছে। তোর পরিবারকে আমি তেলে তেলে শেষ করতে চাই, আর সেই যন্ত্রণা শুরুটা হবে তোকে দিয়ে। আমি চাই তোর বাবা প্রতিদিন খবরের কাগজে লোকমুখে শুনুক যে তার আদরের মেয়েটা আরসালান শেখের পায়ের নিচে পিষ্ট হচ্ছে। আরসালান আলভিরার চিবুকে আরও একটু চাপ দিয়ে বলল, তোকে আমি এক মুহূর্তে মেরে ফেললে তো সব শেষ হয়ে যেত, কিন্তু আমি চাই তুই তিলে তিলে মর। তোর এই সুন্দর শরীর আর আত্মা যখন প্রতিদিন আমার অপমানে নীল হবে, তখন সেই খবর তোর বাবার কানে পৌঁছালে তার বুকে যে জ্বালা হবে, সেটাই হবে আমার আসল প্রতিশোধ। তোর পরিবারকে ধ্বংস করার জন্য তুই আমার সবথেকে বড় অস্ত্র। আলভিরা পাথরের মতো স্তব্ধ হয়ে শুনছে। বুঝতে পারলো তার বাবার কোনো এক পুরনো শত্রুতার মাসুল দিতে হচ্ছে তাকে। কোনো কথা বলতে পারলো না, শুধু তার বুকটা ভেঙে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। যারা হাতে একটা চাবুক আর এক বালতি বরফ শীতল জল নিয়ে ঘরে ঢুকেছে। আলভিরা কিছু বুঝে ওঠার আগেই যারা সেই ঠান্ডা জলটা আলভিরার গায়ের ওপর ঢেলে দিল। ওঠ। আরসালানের বিছানায় শুয়ে কি নিজেকে এই বাড়ির মালকিন ভাবা শুরু করেছিস? যারা কর্কশ গলায় চিৎকার করে ওঠে, আরসালান বাইরে গেছে আর যাওয়ার সময় তোকে আমার জিম্মায় দিয়ে গেছে। মনে রাখিস, কাল রাতে তুই নর্তকী ছেলে, আজ তুই এই বাড়ির সাধারণ একজন দাসী। আলভিরা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। ভেজা পাতলা পোশাক শরীরের সাথে লেপ্টে আছে। কালকে সেই কামড়ের দাগটা এখন নীলচে হয়ে ফুলে উঠেছে। যারা টানতে টানতে নিচে নিয়ে এলো।
সকাল থেকে দুপুর পর্যন্ত যারা আলভিরাকে দিয়ে অমানসিক খাটুনি করিয়ে নিল। বিশাল হরমের মেঝে ঘষে ঘষে পরিষ্কার করা, বাগানের আগাছা পরিষ্কার করা, এমনকি যারা জুতো পর্যন্ত পালিশ করতে হলো তাকে। যারা সোফায় বসে কফি খাচ্ছিল আর মাঝে মাঝে আলভিরার দিকে চাবুক উঁচিয়ে ভয় দেখাচ্ছিল, কিন্তু যারা সেটা বুঝতে পারেনি তা হলো আলভিরার এই শান্ত থাকাটা আসলে একটা ঝড়ের পূর্বাভাস। কাজ করার ফাঁকে ফাঁকে আলভিরা খুব সতর্কভাবে প্রাসাদের চারপাশটা পর্যবেক্ষণ করছিল। গার্ডদের শিফটিং দুপুর 2টোর সময় প্রধান ফটকের গার্ডরা 5 মিনিটের জন্য ভেতরে কফি খেতে যায়। যারা অসতর্কতা যখন আয়নার সামনে মেকআপ করতে ব্যস্ত তখন সে বাইরের জগতের কথা ভুলে যায়। গাড়ির চাবি আর্সেনাল ড্রেসিং রুমের ডোরে সবসময় একটা অতিরিক্ত গাড়ির চাবি থাকে। আলভিরা মনে মনে বলল, আর্সেনাল ভেবেছে আমাকে তিলে তিলে মারবে, কিন্তু আজ রাতে আমি জ্যান্ত নরক থেকে মুক্তি পাবো। ভাইয়াকে আমি খুঁজে বের করতে হবে। বিকেলের দিকে যারা আলভিরাকে হুকুম বলে আর্সেনাল লাইব্রেরির ঘরটা গুছিয়ে রাখতে। আলভিরা এটাই চাচ্ছিল, লাইব্রেরির ঘরের জানালা দিয়ে পেছনে পাঁচিলটা টপকানো সব থেকে সহজ। আলভিরা লাইব্রেরিতে ঢুকে একটা সরু লোহার রড খুঁজে পেল, যা দিয়ে জানালার লকটা বাইরে থেকে খোলা সম্ভব। ঠিক তখনই দরজার কাছে কারো পায়ের শব্দ শোনা গেল। আলভিরা তাড়াতাড়ি রডটা নিজের কোমরে গুছিয়ে ফেলল। আলভিরা জানে ধরা পড়লে আর্সেনাল তাকে জ্যান্ত কবর দেবে, কিন্তু পালানের এই সুযোগ সে হাতছাড়া করবে না। আর্সেনাল যখন বাড়িতে ফিরল তখন রাত প্রায় 1টা। মাতাল অবস্থায় টলতে টলতে লিভিং রুমে ঢুকে। শার্টের ওপরের কয়েকটা বোতাম খোলা, চুলগুলো এলোমেলো। আর্সেনাল আজ অন্য দিনের চেয়ে বেশি হিংস্র মেজাজে আছে। যারা এগিয়ে নিতে এলে এক ঝটকায় যারাকে সরিয়ে দিয়ে চিৎকার করে আলভিরাকে ডাকে। আলভিরা ভয়ে ভয়ে সামনে গিয়ে দাঁড়ালো। আর্সেনাল তার মাথার চোখ দুটো দিয়ে আলভিরাকে একবার উপর নিচ দেখলো, তারপর টলতে টলতে ঘরের দিকে চলে গেল। আর্সেনাল ঘরে গিয়ে বিছানা ধপাস করে শুয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যে মদের ঘরে সে অচেতন। আলভিরা বুঝলো এটাই তার জীবনের সেরা এবং শেষ সুযোগ। আলভিরা খুব সাবধানে নিজের রুম থেকে বেরিয়ে এলো। পায়ে কোনো জুতো নেই যাতে শব্দ না হয়। পা টিপে টিপে আর্সেনালের ঘরের দরজায় গিয়ে দাঁড়ায়। যদি আর্সেনাল এখনই জেগে যায় তবে তার মৃত্যু নিশ্চিত। অত্যন্ত সন্তর্পণে ঘরে ঢুকে ড্রয়ার থেকে গাড়ির সে অতিরিক্ত চাবিটা তুলে নিল। তারপর আর্সেনাল ওয়ালা থেকে কিছু নগদ ডলার হাতে নিল। বাইরে টিকে থাকার জন্য এটার খুব প্রয়োজন ছিল। বের হওয়ার সময় একবার আর্সেনালের ঘুমন্ত মুখের দিকে তাকালো। যে মানুষ তাদের জীবন বিছিয়ে দিয়েছে তাকে ঘৃণা ভরে এক পলক দেখে নিল। আলভিরা ঘর থেকে বেরিয়ে এলো।